হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প শেষ থেকে শুরু, পর্ব ৩, লেখা আকিদেব তৃপ্তি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। চলুন গল্পে যাই। তিয়াশা সবে অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়েছে। এখন চাকরির জন্য প্রস্তুতি নেবার সময়। পরিবার থেকে অনেকবার বিয়ের কথা বলছে। পড়া আগে শেষ করি বলে তিয়াশা তাতে রাজি হয়নি। হঠাৎ তিয়াশার বাবা মারা গেলেন। তিয়াশার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। বাবা মারা যাওয়ার পর তার ইচ্ছে অনিচ্ছার আর কোনো মূল্য থাকলো না। কাকারা বললে তারা তিয়াশার পরিবারের সবার ভরণপোষণ চালাতে পারবেন না। তিয়াশাকে বিয়ে করে নিতে হবে। কাকাদের অনেক অনুরোধ করে তিয়াশা ফাইনাল পরীক্ষা দিয়েছিল। তারপর বলল তাকে আর একটু সময় দেওয়ার জন্য। একটা চাকরি জোগাড় করে নিলে আর কাউকে পরিবারের দায়িত্ব নিতে হবে না। কিন্তু তার কথা কেউ শুনল না। একটা ব্যবসায়ী পরিবারের ছেলের সাথে তার বিয়ে ঠিক করা হলো। ছেলে এসএসসি ফেল, সেটাই নাকি ওদের জন্য অনেক পড়াশোনা। ছেলের বাবা কাকারা নাকি খানদানি ব্যবসায়ী, বাড়িরও অনেক নাম ডাক। তিয়াসার কোনো মতামত জানতে চাওয়া হলো না। বিয়ের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে গেল। তিয়াশা তার মাকে বলল সে এ বিয়ে করতে পারবে না। তার নিজের পছন্দ আছে, আর একটা এসএসসি ফেল ছেলের সাথে কিভাবে তারা ওর বিয়ে ঠিক করলো। তিয়াশা কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তাতেও কারো মন গলল না। তিয়াশার মা তিয়াশাকে বললেন, দেখ মা, তোর বাবা চলে যাওয়ার পর এ বাড়িতে আমাদের কোনো মূল্য নেই। সহায় সম্পত্তি তো কিছুই আমাদের নামে নেই। সব তোর কাকারাই নিয়ে নিয়েছে। এখন আমি কি করব বল? তোর ছোট একটি বোন আছে, ওকে নিয়ে তো আমায় এখানে থাকতে হবে। তুই বরং বিয়েটা করে ফেল। ভুলেও তোর পছন্দ আছে এরকম কথা কাউকে বলিস না। এসব জানাজানি হলে তোর কপালে অনেক দুঃখ আছে। জানিসই তো তোর কাকারা কেমন মানুষ। পরের দিন কাকি এসে বললেন, তিয়াশা, শাড়িটা পরে তৈরি হয়ে আয়, ছেলে তোকে দেখতে আসছে। এদিকে একটা কাজে নাকি এসেছিল, ফোন করে বলল তোর সাথে দেখা করা যাবে কিনা। তখন দুপুরের খাবার এখানে খাওয়ার জন্য বললাম। তিয়াশা অনিচ্ছা সত্ত্বেও তৈরি হলো। কিছুতেই মনে স্বস্তি পাচ্ছে না সে। নিলয়ের সাথে দেখা করাটা খুব জরুরি। কিন্তু কিছুতেই তিয়াশাকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। তিয়াশা শাড়ি পরে রান্নাঘরে গেল। তাকে বলা হলো ছেলেটিকে খাবার পরিবেশন করে দেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ছেলেটাকে একটি ঘরে বিশ্রাম নেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। আর তিয়াশাকে বলা হলো পান সুপারি নিয়ে ওই ঘরে যেতে। তিয়াশা একা যেতে রাজি হয়নি প্রথমে। কাকিরা বলল ছেলে আলাদা, তোর সাথে দু একটা কথা বলতে চাইছে, এতে দোষের কি? তারপর কাকিদের জোরাজুরিতে গেল তিয়াশা। ঘরে ঢোকা মাত্রই ছেলেটি বলল পান নিয়ে আসতে এত দেরি হলো কেন? অবাক হলো তিয়াশা। প্রথম পরিচয়ে প্রথম কথা কেউ এভাবে বলে? যেমন বিয়ে করা বউকে শাসন করছে। মেজাজ খারাপ হয়ে গেল তিয়াশার। কিছু উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো এভাবে দাঁড়িয়ে রইলে যে? পানটা সাজিয়ে দাও, আজকে কাজের অনেক ধকল গেছে। একটু পাটা টিপে দাও তো। শোনো, সবসময় স্বামীর সেবায় ব্যস্ত থাকবে, এটাই স্ত্রীর ধর্ম। বলে ছেলেটা তিয়াশার দিকে তাকিয়ে মিটমিটি হাসছে। ছেলেটির এসব কথা শুনে রাগে গা জ্বলে যাচ্ছে তিয়াশার। পানের থালাটা ঠাস করে ছেলেটির সামনে রেখে চলে যেতে চাইল তিয়াশা, কিন্তু পারল না। ছেলেটা তার হাত ধরে ফেলল। মেয়ে মানুষের আবার এত রাগ কিসের? এসব আমাদের বাড়িতে চলবে না। কোনো মোবাইল ফোন রাখা যাবে না। আটপৌরে শাড়ি পরে লম্বা ঘোমটা দিয়ে সবসময় আমার আর বাড়ির বড়দের কথা মেনে চলতে হবে। আগে থেকেই বলে রাখলাম, এখন থেকেই ওই রকমভাবে প্রস্তুত হও।
বলে ছেলেটি তীক্ষ্ণ দৃষ্টিতে তিয়াশার দিকে তাকালো। তিয়াশা রাগে গজ গজ করতে করতে হাত ছাড়াবার চেষ্টা করছে কিন্তু পারছে না। আজ বাদ কাল তো আমার সাথেই বিয়ে হবে, তাহলে হাত ধরায় এত অসুবিধা কিসের? প্রেমিক আছে নাকি তাই এত জ্বলছে? তিয়াশা চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে ছেলেটি শয়তানের মতো হাসতে লাগলো। ছেলেটির গায়ে অনেক জোর, তিয়াশা কিছুতেই পেরে উঠছে না ওর সাথে। ছেলেটি যখন তিয়াশার কাছে আসার চেষ্টা করলো তখন তিয়াশা কোনো উপায় না পেয়ে বিছানায় এক পাশে রাখা একটা চার্জার লাইট দিয়ে ছেলেটিকে আঘাত করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। ছেলেটি পরে ঘর থেকে বেরিয়ে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় তিয়াশার সামনে এসে আস্তে আস্তে বলল, আগে যা ঘটেছে তা কাউকে বলে লাভ নেই। আমি এদের অনেক টাকা দিয়েছি বিয়ের জন্য। তোকে তো আমি দেখে নেব। আর কটা দিন সুখে কাটিয়ে নে। ছেলেটার প্রতি তিয়াসের এত ঘৃণা হচ্ছে যে ইচ্ছে হচ্ছে কষিয়ে 4টে থাপ্পড় দিতে ছেলেটার গালে। কিন্তু সে যে আজ নিরুপায়, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল তিয়াসা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলা ও কাজ করতে শুরু করলো তিয়াসা, যেন কাল কিছুই হয়নি। আসলে তিয়াসা চায় না ব্যাপারটা কেউ জানুক। মাসি জানতে পারলে খুব কষ্ট হবে, আর এ বাড়ি ছেড়েও হয়তো চলে যেতে হবে তিয়াসাকে। কিন্তু কোথায় যাবে সে? এখনও তো নিজের কোনো পরিচিতি, বাসস্থান কিছুই হয়ে ওঠেনি। তাই কিছু না বলে যে কয়েকটা দিন লোকটা থাকবে সতর্কভাবে কাটিয়ে দেওয়াটাই উত্তম। 2 দিন পরে লোকটা চলে গেল, হাঁফ ছেড়ে বাঁচল তিয়াসা। একদিন তিয়াসা খেয়াল করলো রোদ বৃষ্টি স্কুলের কাছে একটা বুটিক হাউস আছে। তারপর সেখানে গিয়ে সেখানের পরিচালক আয়শা আপুর সাথে কথা বলল তিয়াসা। তারা বিভিন্ন ধরনের ডিজাইনিংয়ের কাজ করে, সেগুলো বিক্রি করে আবার প্রশিক্ষণও দেয়। তারপর একদিন মাসিকে বলল রোদ বৃষ্টির স্কুলের পাশে একটা বুটিক হাউস আছে, ওরা বিভিন্ন ধরনের কাপড়ের ডিজাইনের কাজ শেখায়। ছোটবেলা থেকে আমার হাতের কাজ আর ফ্যাশন ডিজাইনিং বিষয়গুলোতে অনেক আগ্রহ ছিল, কিন্তু এইগুলো শেখার কোনো সুযোগ পাইনি। তুমি যদি অনুমতি দাও তাহলে ভর্তি হতে চাই। কাজ শিখতে চাস সে তো ভালো কথা, তার সময় কয় ঘন্টা আর কখন সেসব জানিস কি? মাসি বলল, হ্যাঁ মাসি, আমি গিয়ে খোঁজ নিয়ে এসেছি। 2 ঘন্টা আর 4 মাসে 4,000 টাকা দিতে হবে। তিয়াসা বলল, ও আচ্ছা, তাহলে কবে থেকে শুরু করবি? মাসি বলল, তুমি রাজি মাসি? তিয়াসা বলল, রাজি না হওয়ার কি আছে মাসি? মাসি বলল, সত্যি আমি কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তিয়াসা বলল। পরের দিন থেকেই তিয়াসা আয়শা আপুর বুটিক হাউসে যাওয়া শুরু করলো। রোদ বৃষ্টিকে স্কুলে দিয়ে তিয়াসা শিখতে যায়, আবার শেষ হলে ওদের নিয়ে বাসায় ফিরে আসে। এভাবে দিন কাটতে লাগলো তিয়াসা। আর তিয়াসা কাজগুলো অনেক মনোযোগ দিয়ে শিখছে। এদিকে মাসির শরীরও দিন দিন খারাপ হচ্ছে। বাসার দিক পুরোটাই তিয়াসাকে এখন দেখতে হয়। তাও তিয়াসা তার কোর্সটা চালিয়ে গেল, কোর্স কষ্ট করে হলেও। 4 মাস পর ফাইনাল পরীক্ষাও তিয়াসা সবচেয়ে ভালো রেজাল্ট করলো। আয়শা আপু তিয়াসাকে ডেকে বললেন, তিয়াসা, তোমার মতো এত ভালোবেসে কাজটা শিখতে করতে আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি। তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। কি আপু? তিয়াসা বলল। আমি ঢাকায় যে প্রতিষ্ঠান থেকে কোর্স করেছি সেখানে তোমাকে শেখার সুযোগ দেওয়ার জন্য স্যারের সাথে কথা বলেছিলাম। স্যার তোমাকে যেতে বলেছেন। এই নাও ওনাদের কার্ড, বলে আয়শা আপু একটা কার্ড তিয়াসার হাতে দিলেন। তিয়াসা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এত বড় সুযোগ এসেছে তার কাছে। কিন্তু সে কিভাবে যাবে ঢাকায়? মাসির অবস্থা বেশি ভালো নয়। তিয়াসা চলে গেলে ওদের কি হবে, আর যাবে বা কিভাবে? জানি না যেতে পারবো কিনা, তবুও আমার জন্য এতটা করার জন্য ধন্যবাদ আপু, বলে তিয়াসা মন খারাপ করে চলে গেল।
কথাটা মাসিকে বলবে কিনা ভাবতে ভাবতেই বলেই ফেললো তিয়াশা। মাসি কিছু বললেন না, চুপ করে থাকলেন। তিয়াশা আর কথা না বাড়িয়ে চলে গেল নিজের কাজে। আর নিজের কাছেই খারাপ লাগতে শুরু হলো। তারা যারা তার জন্য এত কিছু করছেন, সে কিনা আজ তাদের কথা না ভেবে নিজের চাওয়া পাওয়ার কথা ভাবছে। মাসি হয়তো কষ্ট পেয়েছে শুনে। পরের দিন রোদ বৃষ্টিকে নিয়ে স্কুল থেকে ফিরে তিয়াশা দেখলো বাসার সামনে অনেক লোকজনের ভিড়। কোনো অঘটন ঘটে গেল কিনা এই ভেবে গা শিউরে উঠল তিয়াশার। কান্নার শব্দ শোনা যাচ্ছে। বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে গেছে। ভিড় ঠেলে সামনে গিয়ে তিয়াশা যা দেখলো তাতে একেবারে নিস্তব্ধ হয়ে গেল সে। মাসি আর নেই। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।